গুড মর্নিং। আমি সঞ্জয় ধীবর। আজকে আমার পিস অ্যান্ড ভ্যালু এডুকেশনের একটা টপিক আলোচনার রয়েছে, যেটা হচ্ছে হোয়াট ইজ পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি ভ্যালুস, ডেসক্রাইব কালচারাল অ্যান্ড কনস্টিটিউশন অ্যাজ এ সোর্স অফ ভ্যালুস। 2 number, what are the causes of conflicts, describes any two emerging issue related to value conflict, what is conflict resolution, and discuss the step to resolve conflict. প্রথমে আমরা জানব যে পার্মানেন্ট ভ্যালু অ্যান্ড টেম্পোরারি যে ভ্যালু সেই বিষয়টা। তো পার্মানেন্ট ভ্যালু কোনটা না, পার্মানেন্ট ভ্যালু হচ্ছে এমন কিছু মৌলিক নীতি যা স্থান, কাল ও সমাজভেদে এগুলোর কিন্তু পরিবর্তন হয় না। যুগ যুগ ধরে মানব সভ্যতা রক্ষা ও উন্নতির জন্য সর্বজনীনভাবে এগুলো গৃহীত হয়ে আসছে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে আমরা দেখব এই যে সত্য কথা বলা আগেও এটা ভালো ছিল সমাজের পক্ষে। সমাজ যতই আধুনিক হোক না কেন, মানুষের সাথে প্রতারণা না করা বা জীবনের প্রতি শ্রদ্ধা রাখার গুরুত্ব কখনো কমে না। তাহলে পার্মানেন্ট ভ্যালু হচ্ছে কি, যে সকল ভ্যালুগুলোর মূল্য কখনোই কিন্তু কমে যায় না, সেটা হচ্ছে পার্মানেন্ট ভ্যালু। এরপর আমরা জানব যে টেম্পোরারি ভ্যালু অর্থাৎ অস্থায়ী মূল্যবোধ। টেম্পোরারি ভ্যালু কোনটা? টেম্পোরারি ভ্যালু হচ্ছে সময়, প্রযুক্তি, পরিবেশ বা সামাজিক রীতিনীতির পরিবর্তনের সাথে সাথে যে মূল্যবোধগুলি পছন্দ মতো এগুলো পরিবর্তন হয়, সেইগুলোকে বলা হচ্ছে কি অস্থায়ী ভ্যালু বা টেম্পোরারি ভ্যালু। অর্থাৎ যে সকল মূল্যবোধগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। কীরকম? যেমন আমরা যদি পোশাক পরিচ্ছদের ধরন দেখি, প্রাচীনকালে শিক্ষক বলো বা শিক্ষার্থী বলো, তাদের যেরকম পোশাক পরিচ্ছদের ধরন ছিল, কিন্তু বর্তমানে যে আধুনিক সভ্যতা বা আধুনিক যুগে সেগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তাই পোশাক পরিচ্ছদের ধরন বলা যেতে পারে যোগাযোগের মাধ্যম বা সামাজিক সৌজন্যতার কৌশল। আগে যা গুরুজনদের চিঠি লিখে শ্রদ্ধা জানানোই ছিল শিষ্টাচার, কিন্তু বর্তমানে দ্রুত ও সৌজন্যমূলক ডিজিটাল বার্তা পাঠানো সময়োপযোগী শিষ্টাচার হিসেবে দেখা হয়। এরপর আমরা জানব কালচারাল অ্যান্ড কনস্টিটিউশন অ্যাজ এ সোর্স অফ ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধের উৎস হিসেবে সংস্কৃতি ও সংবিধান এইগুলো কি কি ভূমিকা পালন করে। তো প্রথমে আমরা দেখব সংস্কৃতিটা কি না, পরিবার, সমাজ, উৎসব ও ঐতিহ্যের মাধ্যমে সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে সামাজিক ও নৈতিক মূল্যবোধগুলো সঞ্চারিত করে। উদাহরণ হিসেবে যদি বলি তাহলে বলা যায় যে কি অতিথি দেব ভব বা গুরুজনদের সম্মান জানানোর রীতি আমাদের সামাজিক সংস্কৃতির অংশ, যা কোনো আইন না থাকা সত্ত্বেও আমাদের আচরণকে কী করে না নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখব যে সাংবিধানিক ভ্যালু, অর্থাৎ সংবিধান একটি রাষ্ট্রের সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নাগরিক ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে কি ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনায়, সেই প্রস্তাবনায় যে উল্লেখ করা আছে সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের আদর্শ। যেমন আইনের চোখে সবার সমান অধিকার সুনিশ্চিত করে অস্পৃশ্যতা বা বৈষম্য দূর করা একটি সাংবিধানিক মূল্যবোধ। এরপর আমরা দেখব এই যে কজেস অফ কনফ্লিক্ট, অর্থাৎ দ্বন্দ্বের কারণ কি, এই বিষয়টা আমরা দেখব। মানুষের মধ্যে চাহিদা
চিন্তাভাবনা ও ক্ষমতার যে গ্যাপ, এর কারণে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর কারণগুলো আমরা এরপর একে একে দেখব। প্রথম কারণ হচ্ছে কি, সম্পদের সীমাবদ্ধতা, জমি, জল, চাকরি বা আর্থিক সুযোগ নিয়ে প্রতিযোগিতা, এটাও কিন্তু একটা কনফ্লিক্টের কারণ। 2 নম্বর হচ্ছে কি, মূল্যবোধ ও বিশ্বাসের সংঘাত, সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় ভিন্ন মতাদর্শ, অর্থাৎ বিভিন্ন মানুষের বিভিন্ন মতাদর্শের কারণেও কিন্তু কনফ্লিক্ট হতে পারে। যোগাযোগের অভাব, এটা কি না ভুল বোঝাবুঝি, অর্থাৎ সঠিক তথ্যের আদান প্রদান না হলেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে, অর্থাৎ ভুল বোঝাবুঝির কারণেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে। 4 নম্বর কি, ক্ষমতা ও অধিকারের বৈষম্য, সমাজে অসম সুযোগ বা কর্তৃত্বের লড়াইয়ের ফলেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে। এরপর আমরা দেখব এই যে টু এমার্জেন্স ইস্যুস রিলেটেড টু ভ্যালু কনফ্লিক্টস, অর্থাৎ মূল্যবোধের যে সংঘাত, এই মূল্যবোধের সংঘাত সংক্রান্তে দুটি উদীয়মান যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা দেখব। 1 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা এআই বলছি, ব্যক্তিগত গোপনীয়তা বনাম প্রযুক্তিগত অগ্রগতি। কীরকম না, এই যে প্রযুক্তির সুবিধা ও দক্ষতার বিপরীতে মানুষের গোপনীয়তার দ্বন্দ্ব তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে যদি আমি বলি, তাহলে আমরা দেখব এই যে এআই যে উন্নত করতে বিপুল ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হয়, এখানে প্রযুক্তিকে ত্বরান্বিত করার জন্য মূল্যবোধের সাথে সাথে ব্যক্তির ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার মূল্যবোধের সরাসরি কিন্তু দ্বন্দ্ব ঘটে বা সংঘাত ঘটে। 2 নম্বর আমরা দেখব অর্থনৈতিক উন্নয়ন বনাম পরিবেশ সুরক্ষা। এখানে কীরকমভাবে সংঘাতটা হচ্ছে না, দ্রুত শিল্পায়ন এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার সংঘাত। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, তাহলে দেখব কি যে শিল্প কারখানা বা রাস্তা তৈরির জন্য বন জঙ্গল কাটা হলে কি নতুন নতুন কর্মসংস্থান হয়, কিন্তু পরিবেশ কিন্তু একদিক থেকে কি মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে পরিবেশবিদ ও উন্নয়নের পরিকল্পনাকারীদের মধ্যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট দেখা যায়। এরপর আমরা দেখব এই যে দ্বন্দ্বটা কিভাবে সমাধান করা যায়, দ্বন্দ্ব সমাধান কি, অর্থাৎ কনফ্লিক্ট রিসলিউশন কি, আর এর স্টেপসগুলো কী কী রয়েছে সেই বিষয়টা এরপর আমরা দেখব। তো দ্বন্দ্ব সমাধান কি না, দ্বন্দ্ব সমাধান হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো বিরোধের মূল কারণকে আগে চিহ্নিত করা। এই যে যে কোনো দ্বন্দ্ব শুরু হয়, দ্বন্দ্বের প্রাথমিক কারণটা কি সেইটাকে আগে চিহ্নিত করাই হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশনের প্রাথমিক কাজ। সেটাকে চিহ্নিত করে সব পক্ষের গ্রহণযোগ্য একটি শান্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হওয়া, এটাই হচ্ছে কি না কনফ্লিক্ট রিসলিউশন। এরপর আমরা দেখব এই কনফ্লিক্ট যে রিসলিউশন, এর কিছুগুলো ধাপ রয়েছে। কি কি? 1 নাম্বার হচ্ছে মূল কারণ চিহ্নিতকরণ, অর্থাৎ কোন বিষয় নিয়ে তর্ক হচ্ছে সেই তর্কের না গিয়ে, যে বিষয় নিয়ে তর্ক হচ্ছে সেই তর্কে না গিয়ে সংঘাতের প্রকৃত কারণকে খুঁজে বার করা। 2 নাম্বার কি খোলামেলা আলোচনা ও সক্রিয় শ্রবণ। কথায় আছে না, ভালো বক্তা হলে ভালো শ্রোতা হতে হয়, সেই রকম এখানেও আমরা দেখব কি না প্রতিটি পক্ষকে নিজের মতামত পোষণ করতে দেওয়া, সাথে সাথে মনোযোগ দিয়ে একজনকে অপরের আরেকজনের কথা শোনা। 3 নাম্বার হচ্ছে কি সাধারণ লক্ষ্য নির্ধারণ, মতপার্থক্যের ভুলে দলগত বা পারস্পরিক যে যৌথ লক্ষ্যগুলোতে নজর দেওয়া দরকার। 4 নাম্বার বিকল্প সমাধান খোঁজা। এখানে কি না সমস্যা সমাধানের জন্য
সম্ভাব্য সব ধরনের উপায় সম্পর্কে আলোচনা করা। 5 নাম্বার হচ্ছে কি আপোষ ও সমঝোতা। পারস্পরিক ত্যাগের মাধ্যমে এমন একটি সিদ্ধান্তে আসা উচিত যেখানে উভয় পক্ষেই সম্মানিত বোধ করে। তো আজকের আমার টপিক এখানেই। থ্যাংক ইউ।